আমরা এই যে ব্রিফিংটা হলো এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না। আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। এবং আমরা দেখছি যে ভারত সরকার শেখ হাসিনাকে এখানে দাবার গুটি হিসেবে এবং টুল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ আছে এটাকে বিনষ্ট করার জন্য। এবং স্পষ্টভাবে আপনারা জানেন যে প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে আছেন। খুব রিসেন্টলি যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চায়না সফর করলেন, তারপরে আমরা দেখলাম যে তিনি প্রথমবারের মতো রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি কোনো ফর্মাল সাক্ষাৎকার দিতে পারেন নাই। এবং গতকালকে আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপরে আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না, ভয়েস আসলো। এখন ভয়েস কি আসলে মানে যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। তারপরেও আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে তাকে জাস্ট একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা ঐতিহাসিকভাবে আমাদের জাতিগতভাবে আমাদের সকল নাগরিকের নোট নেওয়া প্রয়োজন যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যেই অপরাজনীতি, এই অপরাজনীতিতে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ স্পষ্টভাবে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতাটা কিন্তু যে রিকনসিলিয়েশনের পথ এবং রিকনসিলিয়েশনের কথা, বিচারের পরে যে রিকনসিলিয়েশনের কথা আমরাও আমাদের অবস্থানে জানিয়েছি যে গণহত্যার বিচারের পরে রিকনসিলিয়েশন হতে পারে, এবং সিভিল সোসাইটি বলছে এই পথটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং এইটা যদি এই জিনিসটা চলতে থাকলে হয়তো ভবিষ্যতে আমাদেরকেও দাবি জানাতে হবে যে কোনো ধরনের রিকনসিলিয়েশন চলবে না এবং অল আউট হয়তো আমাদের সাংগঠনিক অবস্থান নিতে হতে পারে। আসলে তিনি যখন কথা বলেন পার্সোনালি, তখন তিনি এইভাবেই কথা বলেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিল, তিনিও অসহায় ছিলেন এবং তিনি কনভিন্স করার চেষ্টা করেন এইসব মিথ্যা কথাবার্তা বলে। কিন্তু আসলে তিনি ওতপ্রোতভাবে এই গণহত্যাকারীদের সাথে জড়িত এবং সামনের দিনেও জড়িত থাকার ইন্টেনশন রাখেন, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। আমরা সরকারকে দেখেছি বিগত কয়েক সপ্তাহ ধরে তারা শেখ হাসিনার এই যে ব্রিফিংয়ের ঘোষণা আসার পরে ব্রিফিং ঠেকানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে। তারা ভারতের সাথে বিভিন্ন কূটনৈতিকভাবে যোগাযোগ এবং আলোচনা করে। আমরা এই ব্রিফিংয়ের ঠিক 2 থেকে 3 দিন আগে সম্ভবত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখলাম। তিনি ভারতের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন দীনেশ ত্রিবেদী, তার সাথে সাক্ষাৎ করলেন খুব হাসি মুখে। আমরা ছবি দেখলাম এবং সাক্ষাৎকারের পরে তিনি বললেন যে তারা আশ্বস্ত করেছে যে শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকার এই সকল কূটনৈতিক তৎপরতায় এক ধরনের কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই জায়গা থেকে আমরা মনে করছি যে সরকারের এই কূটনৈতিক ব্যর্থতার ফলেই কিন্তু দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগটা খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে পাচ্ছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে সরকার কূটনৈতিক এই কার্যক্রমের মাধ্যমে তাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যেন ভারত সরকার অংশগ্রহণ করতে না দেয় সেটা নিশ্চিত করবে এবং একই সাথে তাকে বাংলাদেশে ফিরে আনার বিষয়ে আরও বেশি তৎপর ভূমিকা পালন করবে। আমরা দেখেছি যে গতকালকে কিছু মিডিয়ায় শেখ হাসিনার এই কনফারেন্সকে নানাভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে তাদের সকল ধরনের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি আমাদের বাংলাদেশে নিবন্ধিত কোনো মিডিয়ায় প্রচার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করলাম কিছু মিডিয়ায় এই বিষয়গুলো বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, ওপিনিয়ন আকারে বা অন্যান্য বিভিন্নভাবে প্রচার করার একটা অপচেষ্টা করা হয়েছে। এটা আমরা মনে করি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা, কারণ বাংলাদেশে পরিচালিত সকল মিডিয়াই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধিত। তো এই নিবন্ধিত মিডিয়া কেন একটা আইন ভঙ্গ করলো এবং সরকারের বিষয়ে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটাও আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা আহ্বান জানাবো যে সরকার এক্ষেত্রে আরও সোচ্চার ভূমিকা পালন করবে এবং যেই আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সেটাকে আরও বলবৎ করবে। আমরা আশা করেছিলাম যে সরকারকে আমরা দেখেছি যে এই ঘটনার পরে একটা প্রেস রিলিজ তারা দিয়েছে এবং তারা সেখানে
কূটনৈতিক ভাষায় একটু ক্ষোভ জাহির করার চেষ্টা করেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমরা এখনও সময় শেষ হয়ে যায়নি। আমরা দাবি করছি যে সরকার ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, সরকার তাকে তলব করবে এবং তাকে যেন এই ঘটনার জন্য অফিসিয়ালি সতর্ক বার্তা প্রদান করা হয়, এটা আমরা সরকারের কাছে দাবি করছি। এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একটা ফসল। ওনারা বারবার বলেন যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে শুধুমাত্র ছাত্র নেতারাই উপকৃত হয়েছেন, কিন্তু আজকে জুলাই গণঅভ্যুত্থান না হলে আজকে বিএনপির সরকার গঠন হওয়ারও কোনো প্রেক্ষাপট রচিত হতো না, কোনো নির্বাচনও এখানে হতো না। তো ফলে সরকারের অবশ্যই এই নৈতিক এবং রাজনৈতিক অবস্থান, শুধুমাত্র নৈতিক অবস্থান থাকলেই হবে না, কারণ রাজনৈতিকভাবেও যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানকে এবং তার যে কনসিকুয়েন্সেস অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, এই জিনিসগুলোকে যদি রাজনৈতিকভাবেও আমরা অ্যাকনলেজ না করি, তাহলে এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ওঠে। তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করবে এবং দেশের মধ্যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এবং আদার্স স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে এই দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা, এটার ক্ষেত্রে সোচ্চার ভূমিকা। দীর্ঘ 2 বছর পর গতকাল দিল্লি থেকে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক সকল গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম, এইসব গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। গতকালকের বক্তব্যে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ, তার বিরুদ্ধে থাকা মামলা সহ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। চলেন ধাপে ধাপে আমি আপনাদেরকে বলি। তিনি প্রথমত 2026 সালের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরে যদি উনাকে কারাগারে যেতে হয়, এমনকি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয়, তবুও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি দেশে ফিরতে চান। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে রাজনীতি থেকে দূরে রাখা গণতান্ত্রিক চর্চার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালুর জন্য সুযোগ দেয়া হোক সেই আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারকে, এবং উনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা এবং রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একথা তিনি বলেছেন। তিনি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন এগুলার কোনো বৈধ আইনগত ভিত্তি নাই এবং তিনি ন্যায় বিচারের সুযোগ চান। তিনি বলেন 2024 সালের জুলাই আগস্টের ঘটনাগুলোর প্রকৃত সত্য জনগণের সামনে আসেনি। অভিযোগ করেন তদন্ত প্রক্রিয়া বন্ধ কিংবা বাধাগ্রস্ত করা হয়েছে এবং এর ফলে প্রকৃত সত্য প্রকাশের যেই সুযোগ ছিল সেটা পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন বর্তমান সরকারের সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, বেকারত্ব বেড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিনিয়োগ কমেছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানান। একই সাথে গ্রেফতারকৃত রাজনৈতিক কর্মীদের মুক্তি এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি করেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা কখনোই সম্ভব না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, বাংলাদেশকে আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন। এটাই ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতকালকের প্রেস কনফারেন্সের সারাংশ। এছাড়াও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, উনিও চমৎকার কথা বলেছেন। ওনার বক্তব্য একজন পরিপূর্ণ রাজনীতিবিদের মতো ছিল। তিনি সমঝোতার কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, বাংলাদেশকে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং সেটা দল মত নির্বিশেষে সবার জন্য। উনি সরাসরি শব্দটা উচ্চারণ করেন নাই, তবে মনে হয়েছে তিনি রিকনসিলিয়েশনের আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি যদি সাড়া না দেয় এবং পরবর্তীতে এসবের জন্য দেশের রাজনৈতিক সংকটের সমাধান যদি রক্তপাতের মাধ্যমে হয়, তবে সেটার দায় সম্পূর্ণরূপে বিএনপির উপর চলে যাবে। এছাড়াও সজীব ওয়াজেদ জয়, উনিও চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন।
তিনি বাংলাদেশে মৌলবাদের উত্থানকে পয়েন্ট আউট করেছেন, সরাসরি বাংলাদেশকে যারা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের দিকে আঙুল তুলেছেন এবং এটার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা সতর্ক করেছেন। এছাড়াও জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানে পুলিশ হত্যা এবং ইন্ডেমনিটির যে নৈতিক বিষয় এবং যৌক্তিক ভিত্তি, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাকিব আল হাসান চমৎকার বক্তব্য দিয়েছেন, সব রাজনৈতিক দল মিলে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন, ক্রীড়া সেক্টরের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমিনুল হক পলাশ তিনি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, মৌলবাদের উত্থান, উগ্রবাদ, চরমপন্থীদের উত্থান এইসব নিয়ে এবং বাংলাদেশের নিরাপত্তাজনিত ইস্যু নিয়ে কথা বলেছেন। সবশেষে গতকালকের সবচেয়ে বড় খবর, শেখ হাসিনা রাজনৈতিক রিকনসিলিয়েশন চেয়েছেন, মানুষের সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা চেয়েছেন, সেই সাথে উনি প্রগতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর উনার আদর্শিক বিশ্বাসের কথা বলেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের গর্ব এবং মর্যাদা পুনর্বহাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আওয়ামী লীগ এর আগেও বিএনপিকে 2014 সালে নির্বাচনের আগে আলোচনায় ডেকেছিল, বিএনপি তাতে সায় দেয় নাই এবং কি খালেদা জিয়ার ছোট ছেলে ককর মৃত্যুর পর শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় গেলে তিনি গেট থেকে ফেরত আসেন, উনাকে ঢুকতে দেওয়া হয় নাই। আপনারা নিশ্চয়ই সেটা জানেন। রিকনসিলিয়েশন না হলে এই রাজনৈতিক বিরোধিতার জয় পরাজয় নির্ধারিত হবে রক্তপাতের মাধ্যমে, এটা নিশ্চিত, এটা যে কেউ বুঝে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সব সময় রক্তপাত এড়াতে চেয়েছেন বিধায় 2024 সালে উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। পুরো অনুষ্ঠান এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর আমার যেটা মনে হয়েছে, আমি যেটা বুঝলাম, আওয়ামী লীগ বরাবরের মতো এবারেও রক্তপাত এড়াতে চাচ্ছে। এখন বল সম্পূর্ণ তারেক রহমান এবং বিএনপির কোর্টে। তারা রক্তপাত এড়িয়ে দেশে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পক্ষ বিপক্ষ মতের সহাবস্থান চায় নাকি অন্য কিছু চায়, সেটা তাদেরকে ঠিক করতে হবে। যদি রক্তপাত ঘটে তবে সেটার দায় সম্পূর্ণরূপে বিএনপিকে নিতে হবে। দিল্লি থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল বানিয়ে ফেলেছে। একাধারে বাংলাদেশ ভারত, কিন্তু বাংলাদেশের উত্তাল ব্যাপারটা একটু অন্যরকম। পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলাম একটা গল্পের প্রেস রিলিজ দিয়েছে, ওইটা পড়ার রুচি আমার নাই। এছাড়াও জুলাই সন্ত্রাসী, জামাত, বিএনপি, লালবদররা বলেছে শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, তারা ক্ষমা চাচ্ছে না, এটা সেটা কত কথা। তাদেরকে বলি কি, 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার জন্য ক্ষমা চাইছিলা? 21 আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য যে চক্রান্ত করেছিলা, যে হামলা চালিয়েছিলা, তার জন্য ক্ষমা চাইছিলা? অপারেশন ক্লিন হার্টের জন্য বিএনপি ক্ষমা চাইছিল? 2001 সালে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নির্যাতনের জন্য বিএনপি ক্ষমা চাইছিল? 18 জন কৃষককে সারের দাবিতে আন্দোলন করার অপরাধে হত্যা করেছিল, বিএনপি ক্ষমা চাইছিল? রাজাকার আলবদর আল শামস যারা 71-এ আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে, 30 লক্ষ মুক্তিযোদ্ধার রক্ত কেড়ে নিয়েছে, 2 লক্ষ মা বোনকে সম্ভ্রমহারা করেছে, তারা ক্ষমা চাইছিল? 5 আগস্টের পর পুলিশ হত্যা, লুটপাট এবং নির্যাতনের জন্য জুলাই সন্ত্রাসীরা, বিএনপি, জামাত ক্ষমা চাইছিলা? হামের টিকা না কিনে 1000 শিশুকে হত্যা করেছে ইউনুস গং এর কেউ ক্ষমা চাইছিল? জাসদের গণবাহিনী বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালিয়েছিল এর জন্য ক্ষমা চাইছিল? পাকিস্তান বাংলাদেশে গণহত্যা চালিয়েছে 71-এ, ক্ষমা চাইছিল? কেউ ক্ষমা চায় নাই। শুধু ক্ষমা চাইতে হবে কাকে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তাও আবার মেটিকুলাস আন্দোলন, জঙ্গি অভ্যুত্থান, মার্কিন ষড়যন্ত্র, তুর্কি ষড়যন্ত্র, পাকিস্তান ষড়যন্ত্র। ক্ষমা কি গাছে ধরে? বললা আর ক্ষমা হয়ে যাবে? ক্ষমা চেয়ে ফেলবো? কেন ক্ষমা চাইবো? তদন্ত করো, লাশ উঠাও, দেখো পুলিশের গুলিতে মারা গেছে নাকি 7.62 দিয়ে মারা হয়েছে, পুলিশের গুলিতে মারা গেছে নাকি বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির তাদের গুলিতে মারা গিয়েছে। বাংলাদেশে ইন্ডেমনিটি জারি করে তোমরা ক্ষমা চাইছিলা? কত শখ তোমাদের, কত শখ। এত শখ থাকা ভালো না, এত শখ ভালো না। কিসের ক্ষমা চাইবো? কোনো ক্ষমা নাই। গতকালকের প্রেস কনফারেন্স রাজাকারদের মনে, রাজাকারদের দিলে, রাজাকারদের অন্তরে, উপরে নিচে সব জায়গায় কম্পন ধরিয়ে দিয়েছে। রাজাকাররা ভেবেছিল শেখ হাসিনা রেকর্ডেড বক্তব্য দেবেন, দিয়েছে না মুখের জামা ঘষে। সামনের দিনে যদি কোনো কারণে ভিডিও কলে আসে তবে বাংলাদেশে ভাই ভূমিকম্প হবে। গতকালকের এই প্রেস কনফারেন্স, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য এখন পর্যন্ত 22 কোটি ভিউ হয়েছে, মানে 22 কোটি মানুষ দেখেছে। বুঝেন, সবশেষ আমার মনে হয় 1971-এ জাতি অপেক্ষায় ছিল বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য এবং 2026 সালে এসে বঙ্গবন্ধুর কন্যা উনার ভাষণ শোনার জন্য বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী অপেক্ষায় ছিল। প্রিয় দর্শক, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।